বিয়ের পর যদি ওয়াইফ তার হাজবেন্ডের মানে বাসায় থাকে তাহলে হচ্ছে, বা হাজবেন্ডের প্যারেন্টস এর কাছাকাছি থাকে, তাহলে হচ্ছে সেটা প্যাট্রিলোকাল। আর ম্যাট্রিলোকাল হচ্ছে এমন একটা ফ্যামিলি সিস্টেম যেখানে বিয়ের পর হাজবেন্ড ওয়াইফের ফ্যামিলির সঙ্গে বা ওয়াইফের প্যারেন্টস এর কাছাকাছি থাকবে। ওকে, প্যাট্রিলোকাল অ্যান্ড ম্যাট্রিলোকাল মানে হচ্ছে যে কোন জায়গায় থাকবে সেটার উপর বেস করে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। হ্যাঁ, প্যাট্রিলোকাল অ্যান্ড ম্যাট্রিলোকাল। এরপরে আসেন। ম্যাম, জি বলেন। ম্যাট্রিলোকালি কি ওয়াইফ হাজবেন্ডের ফ্যামিলির সাথে থাকে? প্যাট্রিলোকাল হচ্ছে, প্যাট্রি মানে জাস্ট মাথায় রাখবেন পিতা। সো প্যাট্রিলোকাল হচ্ছে ওয়াইফ হাজবেন্ডের ফ্যামিলির সঙ্গে থাকবে। ম্যাম, যেমন ক্ষুদ্র নিগ্রগোষ্ঠীতে হয় 11-13। ম্যাট্রিলোকাল, ইয়েস। না, আরে বাবা, এটা জাস্ট চিন্তা করেন, যদি ধরেন যে আমাদের দেশে যেরকম বলে না ঘর জামাই, যে আহ, বিয়ের পরে হাজবেন্ড ওয়াইফের ফ্যামিলির সঙ্গে থাকছে, তো সেটা হচ্ছে ম্যাট্রিলোকাল। ও আচ্ছা। বুঝতে পেরেছেন? আর যদি বিয়ের পর ওয়াইফ হাজবেন্ডের ফ্যামিলির সঙ্গে থাকে, সেটা হচ্ছে প্যাট্রিলোকাল। ঠিক আছে? জি ম্যাম। ওকে। এরপরে আসেন যে ম্যারেজে আপনার হাজবেন্ড ওয়াইফের সংখ্যার উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে মনোগ্যামি আর একটা হচ্ছে পলিগ্যামি। সো মনোগ্যামিটা হচ্ছে এমন ম্যারেজ যেখানে এট এ টাইম একটা কাপল থাকে বা একটা স্পাউস থাকে, মানে একটা হাজবেন্ড একটা ওয়াইফ। ওকে। পলিগ্যামিতে এট এ টাইম দুই বা তার বেশি স্পাউসেস থাকে। ওকে। এই পলিগ্যামিকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে পলিগিনি আর একটা হচ্ছে পলিএন্ড্রি। পলিগিনিটা হচ্ছে যদি একজন হাজবেন্ডের দুই বা তার বেশি ওয়াইফ একই সাথে থাকে। একই সাথে মানে এট এ টাইম দুই বা তার থেকে বেশি ওয়াইফ থাকে। ওকে। আর পলিএন্ড্রি হচ্ছে যদি এমন কোনো ম্যারেজ যেখানে একজন ওয়াইফের একই সাথে দুই বা তার বেশি হাজবেন্ডস থাকে। অ্যাগেইন আমি বলছি, পলিগিনিটা হচ্ছে যেই ম্যারেজে একজন হাজবেন্ড থাকে এবং তার বেশ কয়েকটা ওয়াইফ থাকে এট এ টাইম। হ্যাঁ, মানে একই সময়। আর পলিগিনিটা হচ্ছে, সরি, পলিএন্ড্রি হচ্ছে যেই ম্যারেজে একজন ওয়াইফের এট এ টাইম আপনার দুই বা তার বেশি ওয়াইফ থাকে। কনফিউজড হলে বলেন। ম্যাম, অ্যান্ড্রুতে কি মানে একজন ওয়াইফের মাল্টিপল ওয়াইফ নাকি মাল্টিপল হাজবেন্ড? কোনটাতে, পলিএন্ড্রি নাকি পলিগিনি? পলি অ্যান্ড্রি। পলিএন্ড্রিতে হচ্ছে একজন ওয়াইফের দুই বা তার বেশি হাজবেন্ড। ওকে। কোশ্চেন, কনফিউজ থাকলে বলেন, যদিও বইয়ের মধ্যে সবকিছু লেখাই আছে। মিস, মনোগ্যামি অ্যান্ড পলিগ্যামিটা কি? মনোগ্যামি হচ্ছে আপনার এট এ টাইম একটাই স্পাউস থাকে, মানে একজন হাজবেন্ড একটা, একজন ওয়াইফ থাকে। মনোগ্যামি, মনো মানে এক, ওকে। পলি মানে অনেক। সো মনোগ্যামি অ্যান্ড পলিগ্যামি। পলিগ্যামি হচ্ছে এট এ টাইম দুই বা তার বেশি স্পাউসেস থাকে। ঠিক আছে? ওকে। মনোগ্যামি অ্যান্ড পলিগ্যামি। পলিগ্যামির আবার দুইটা ভাগ, একটা হচ্ছে পলিগিনি আর একটা পলিএন্ড্রি। ঠিক আছে? জি মিস। ওকে। যদি এটা ক্লিয়ার হয় তাহলে আমি নেক্সট স্লাইডে যাই। এগুলো দেখা যায় 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য আসে মাঝামাঝি। আচ্ছা, এরপরে দেখেন আমাদের কিন্তু এবারও
মানে এর আগে কিন্তু আপনারা ফাংশনালিস্ট থিওরি, কনফ্লিক্ট থিওরি, সিম্বলিক ইন্টারাকশনিজম থিওরি এগুলো আলাদা আলাদা পড়েছেন। হ্যাঁ, মানে অরিজিনাল থিওরিটা পড়েছেন। এখন আপনারা কি হবে যে পুরা কোর্সেই দেখা যাবে মাঝে মাঝেই এই থিওরি গুলোর ইমপ্লিকেশন আসবে, মানে ফাংশনালিস্ট থিওরিটা ফ্যামিলির মধ্যে কি এখানে কোনোভাবে ওয়ার্ক করে কিনা, বা আপনার থিওরিটা কনফ্লিক্ট থিওরি কোনোভাবে ফ্যামিলির মধ্যে আমরা দেখতে পাই কিনা, সিম্বলিক ইন্টারাকশনিজম থিওরিটা আমরা ফ্যামিলির মধ্যে দেখতে পাই কিনা। তো এভাবে করে সবসময় হচ্ছে আপনারা ঘুরে ফিরে এই থিওরি গুলোর কিন্তু ইমপ্লিকেশন পাবেন। একটা জিনিস মাথায় রাখবেন যে অনেক সময় আপনাদের মধ্যে অনেকে ভুল করে ফেলে কি, যে কোশ্চেনে এরকম করে আসে যে ফাংশনালিস্ট থিওরি ইন ফ্যামিলি এক্সপ্লেইন করে, খুবই সহজ থাকে, কিন্তু তারা ভুল করে দেখা যায় যে ফাংশনালিস্ট থিওরি ইন সোশিওলজি মানে জেনারেলাইজড ফাংশনালিস্ট থিওরিটা দুর্খেমে দিয়ে দেয়। ওকে, দুইটা কিন্তু ডিফারেন্ট, এটা মাথায় রাখবেন। ওকে, এগেইন আবার বলছি যে আমরা এখন ফাংশনালিস্ট থিওরি ইন ফ্যামিলি পড়ব। ওকে, এর আগে কিন্তু আপনি ফাংশনালিস্ট থিওরিটা পড়েছেন, এখানে এখন আমরা ইমপ্লিকেশন পড়ব। ওকে, আমার কথাটা যদি বুঝতে না পারেন বা কনফিউশন থাকে আপনারা কিন্তু আস্ক করতে পারেন। কারো কনফিউশন নেই, ভেরি গুড। আচ্ছা, এখানে যেটা ঘটেছে সেটা হচ্ছে ক্যালকট পার্সন্স বলে একজন ফেমাস আমেরিকান সোশিওলজিস্ট, সে বলছে যে প্রতিটা ফ্যামিলিতেই আমরা ফাংশনালিস্ট থিওরি দেখি, অ্যান্ড এইখানে যেটা হয় যে এই ফ্যামিলি এনশিওর করে যে বিভিন্ন ধরনের এক একজনের ফাংশন যেন এক একটা হয় এবং এটাতে সোসাইটির অর্ডার মেইনটেইন হয়। ঠিক আছে, এবং মানে মোস্ট ইম্পর্টেন্টলি ফ্যামিলি যদি স্ট্যাবল থাকে কিংবা ফ্যামিলি যদি কি বলে ব্যালেন্সড থাকে, তাহলে হচ্ছে আপনার সোসাইটিও আসলে ওই সোসাইটিরও অনেক অর্ডার ইজিলি মেনটেন হয়। ওকে, সো সে বলছে যে ফাংশনালিজম বা ফাংশনালিস্ট থিওরি আসলে ফ্যামিলিতে খুব স্ট্রিক্ট ডিভিশন অফ লেবার কে করে এমফাসাইজ করে। কিভাবে? সে বলছে যে এখানে যে ফ্যামিলিতে যারা মেল মেম্বার হবে তারা হবে হচ্ছে ব্রেড উইনার বা ইকোনমিক যত অ্যাক্টিভিটি মেইলরা করবে, মানে আর্নিং মেম্বার হবে ফ্যামিলির ছেলেরা। ওকে, আর ফিমেল মেম্বার হবে হচ্ছে হোম মেকার, মানে কেয়ার গিভিং অ্যাক্টিভিটিস এর সাথে তারা কানেক্টেড থাকবে, অ্যাফেক্টিভ অ্যাক্টিভিটির সঙ্গে কানেক্টেড থাকবে, কিন্তু তারা ইকোনমিক কোনো ইসের মধ্যে থাকবে না। ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে তারা কোনো রকম তাদেরকে কোনো রকম ইর মধ্যে আপনি পাবেন না। সো এখন দেখেন যে সাথে আবার এটাও বলছে যে এই ফ্যামিলির মেইনলি, আচ্ছা আজান দিচ্ছে তো আমি জাস্ট 2 মিনিটের জন্য একটু ব্রেক।
ওকে, আচ্ছা, যেটা বলছিলাম যে ফাংশনালিস্ট থিওরিতে এই মিস্টার ক্যালকট পার্সন্স বলছে ফ্যামিলি মেইনলি দুইটা ফাংশন, একটা হচ্ছে প্রাইমারি সোশ্যালাইজেশন আর একটা হচ্ছে পার্সোনালিটি স্ট্যাবিলাইজেশন। মানে হচ্ছে যে আমরা বা যে কোনো মানুষ বা বাচ্চারা মেইনলি কালচারাল নর্মস, বিভিন্ন এক্সপেক্টেড বিহেভিয়ার্স, হ্যাঁ, সোশ্যাল অর্ডার, সবকিছুই হচ্ছে ফ্যামিলি থেকে শিখে। হ্যাঁ, এবং মানে এটা হচ্ছে ফ্যামিলির দায়িত্ব যে এই ফ্যামিলি হচ্ছে বাচ্চাদেরকে এই সব জিনিস শিখাবে। ওকে, সো আমরা যে সোশ্যালাইজেশন করেছি, তো এই সোশ্যালাইজেশনটাই মেইনলি এখানে বলা হয়েছে যে ফ্যামিলির একটা ইম্পর্টেন্ট ফাংশন, বাচ্চাদেরকে সবকিছু ভ্যালুস নর্মস এগুলো শেখানো। এরপরে তারা বলছে যে আরেকটা ফাংশন আছে যেটাকে বলা হচ্ছে পার্সোনালিটি স্ট্যাবিলাইজেশন। এই পার্সোনালিটি স্ট্যাবিলাইজেশনটা হচ্ছে যে ফ্যামিলি মেম্বারদের একটা ইম্পর্টেন্ট রোল হচ্ছে যে মানে যেই সব বাচ্চা কাচ্চা যে বড় হলো অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর তাদের ইমোশনাল যে নিডটা থাকে বা ইমোশনালি তাদের টেক কেয়ার করা, এবং আরেকটা জিনিস এনশিওর করা তারা যেন এই যে তাদেরকে অনেক ভ্যালুজ বিভিন্ন নর্ম শিখিয়ে পড়িয়ে বড় করলো সেটা যেন তারা পাস করতে পারে, তাদের নিজের একটা ফ্যামিলি হবে এবং সেই ফ্যামিলিতে তারা পাস করে দেয়। এই জন্য অ্যাডাল্ট হওয়ার পর তারা এই ফ্যামিলি বিয়ের জন্য হচ্ছে আপনার সাজেস্ট করতে থাকবে যে এখন হচ্ছে একটা বিয়ে করার টাইম হয়েছে, বিয়ে করো এবং হচ্ছে যে তোমাকে যে ভ্যালু গুলো শেখানো হয়েছে সেই ভ্যালু গুলো পাস করো। ওকে, সো ম্যারেজ ম্যারেজটা আপনার অ্যারেঞ্জ করা বা ম্যারেজের ক্ষেত্রে একটা পুশ দেওয়া, সাজেস্ট করা, হেল্প করা, এই সবকিছুই হচ্ছে আপনার পার্সোনালিটিকে স্ট্যাবিলাইজ রাখে। মানে হচ্ছে দেখেন তাদের পয়েন্টটা হচ্ছে এইটা যে এই যে এই যে বাচ্চাদেরকে শিখিয়ে পড়িয়ে বা দিয়ে বড় করা হলো, মানে কি ভ্যালু নর্মস এগুলো শিখিয়ে বড় করা হলো, সেইটা যেন এটা দিয়ে তার পার্সোনালিটিটা শেপ করছি আমরা। তো এই পার্সোনালিটি এবং এই ভ্যালু গুলো যেন হারিয়ে না যায়, রেদার হচ্ছে এই ভ্যালু গুলো যেন অন্য আরেকটা বাচ্চার মধ্যে পাস করা হয়, এটা হচ্ছে মেইন আইডিয়া। সো পার্সোনালিটি স্ট্যাবিলাইজেশন হচ্ছে যে এই যে অ্যাডাল্টদের পার্সোনালিটিটাকে আমরা স্টেবল করার ট্রাই করছি, যে এই পার্সোনালিটি নিয়েই তারা হচ্ছে নতুন করে আরেকটা ফ্যামিলি তৈরি করবে এবং তারা ইনশিওর করবে সেম ভ্যালুস যেন পাস করতে পারে। ওকে, সো দেখেন মেইনলি হচ্ছে আমাদের থিওরিটিক্যাল অ্যাপ্রোচে ফাংশনালিজম এইটুকু ফ্যামিলি, যে মেন হবে হচ্ছে অনলি মেনরা হবে হচ্ছে আর্নিং মেম্বার, ওম্যান হবে হচ্ছে হোম মেকার, কিংবা তার রোলটা হবে অনলি একটা কেয়ার গিভিং বা এফেক্টিভ রোল, এবং দুইটা ফাংশন থাকবে ফ্যামিলিতে, সেখানে হচ্ছে প্রাইমারি সোশ্যালাইজেশন অ্যান্ড পার্সোনালিটি স্ট্যাবিলাইজেশন। সমস্যা হচ্ছে যে এই যে ধরে নেন যে যদি যে কোনো এখানে কোনো একটা ফাংশন বা ডিভিশন অফ লেবার যদি এনশিওর্ড না হয়, ইন দ্যাট কেস সেই ফ্যামিলিটা ডিসফাংশনাল হয়ে যাচ্ছে। এখন দেখেন প্রবলেমটা কোথায়, সেটা হচ্ছে যে ইন দ্যাট কেস আমরা ধরে নেন যে এখানে আপনারা যারা মেয়েরা আছেন তারা যদি জব করেন, তখন হচ্ছে আপনি আর্নিং মেম্বার হয়ে যাচ্ছেন বা আপনি ইকোনমিক্যাল একটা রোল প্লে করছেন। ইন দ্যাট কেস আপনার তো হচ্ছে ফ্যামিলি ডিসফাংশনাল হয়ে গেল। হ্যাঁ, এখন প্রবলেমটা কি যে এই যে থিওরিটা, এই থিওরিটা এর জন্য হাইলি ক্রিটিসাইজড একটা থিওরি। তারা এক মানে এখন বলা হচ্ছে যে আসলে সে ফাংশনালিস্ট থিওরিটা ফ্যামিলিতে দিয়েছে, কিন্তু বর্তমান যুগে যদি আমরা তাকাই আমরা কিন্তু এই জিনিসটাকে ওকে করতে পারবো না, বা এই ডিভিশন অফ লেবারটাকে
আমরা একসেপ্ট করতে পারি না। কেননা হচ্ছে যে অনেক মেয়েরাই হচ্ছে জব করছে, এখন তাদের ফ্যামিলি তার মানে কি ডিসফাংশনাল, মানে তাদের ফ্যামিলি তো মানে সোসাইটির জন্য ব্যালেন্সড ওয়েতে কাজ করছে না। কিন্তু আমরা কিন্তু দেখি যে ইভেন দো আপনি জব করছেন তারপরও সোসাইটি সুন্দর মতন চলছে, প্রচুর সোসাইটি হচ্ছে চলছে, এটাতে কোনো সমস্যা হচ্ছে না। কিংবা আম, যদি হচ্ছে আপনি ফর এক্সাম্পল এক ডিভোর্সড হন, হ্যাঁ, তাহলে তার মানে কি আপনার ফ্যামিলিটা যদি ডিভোর্স হন তাহলে হচ্ছে আপনার ফ্যামিলি ডিসফাংশনাল হয়ে যাবে। কিংবা আপনি যদি সিঙ্গেল প্যারেন্ট হন, হ্যাঁ, তাহলে সেই ফ্যামিলিটা ডিসফাংশনাল। অথবা যদি কেউ উইডোড হয়, মানে কি বলে আম, যে মানে হাজবেন্ড বা যদি কারোর মারা যায় and বিধবা মিস। হ্যাঁ, বিধবা বিধবা, ইয়েস, থ্যাংক ইউ। হ্যাঁ, এই যদি কেউ বিধবা হয় তাহলে হচ্ছে তার ফ্যামিলিটা হয়তো তার বাচ্চা কাচ্চা নিয়ে সে হয়তো ডিসাইড করেছে যে আর বিয়ে করবে না, হ্যাঁ, তাহলে তার ফ্যামিলিটা ডিসফাংশনাল হয়ে যাচ্ছে। বাট এখানে আসলে এই ডিসফাংশনাল হওয়ার ক্ষেত্রে এখানে তাহলে তার কন্ট্রোলটা কোথায়? হ্যাঁ, আবার আপনি দেখেন অনেক ফ্যামিলি আছে চাইল্ডলেস ফ্যামিলি, যে তাদের হচ্ছে বাচ্চা কাচ্চা কিছু হয়নি এন্ড হ্যাঁ, দ্যাটস অল। সো তাহলেও কি আমরা এখন বলবো যে তাহলে তো হচ্ছে তাদের ফ্যামিলি ডিসফাংশনাল? এরকম অনেক কোশ্চেন চলে আসছে এখন। তো এখন এই কারণে আমরা যখনই হচ্ছে ফাংশনালিজম থিওরিটা কথা বলি তখনই না আপনাকে অবশ্যই হচ্ছে ক্রিটিসিজমটা লিখতে হবে, যে ইভেন দো হচ্ছে ফাংশনালিস্ট থিওরিটা আপনার বেসিক যে ফাংশন গুলো ওটার সাথে এগ্রি করে ইন জেনারেল, কিন্তু আপনার এই যে তার যে ডিভিশন অফ লেবারের বিষয়টা নিয়ে যে সে কথা বলেছে সেটা নিয়ে অ্যাকচুয়ালি কি করে না, এগ্রি করি না আমরা। কেন হচ্ছে বর্তমান সোসাইটিতে আমরা যে কোনো সোসাইটিতেই আমরা মোস্টলি দেখছি যে অন ওমেনরা জব, মানে জব মার্কেটে ওমেনরাও এখন যথেষ্ট অ্যাক্টিভ। হ্যাঁ, তাহলে হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে সোসাইটি এটার জন্য কলাপস করছে না, তাদের ফ্যামিলিও একদম কলাপস করে শেষ হয়ে যাচ্ছে না। কিংবা প্রচুর এখন সিঙ্গেল প্যারেন্টিং কিন্তু হচ্ছে, দ্যাট ডাজন্ট মিন তাদের ফ্যামিলি থেকে আমি বলবো যে এর কোনো ভ্যালু নেই, এটা কোনো ডিসফাংশনাল একটা ফ্যামিলি। কিংবা হচ্ছে দেখা যায় যে আহ, আপনার ডিভোর্স, তারপরে আমি যে বললাম যে উইডোড, হ্যাঁ, এরকম অনেক বিষয় থাকে। অনেক ক্ষেত্রে এখন এরকমও দেখা যেতে পারে যে হয়তোবা হাজবেন্ড ওয়াইফ দুইজনে চাকরি করছে, অথবা হয়তোবা মেইন ফ্যামিলিতে মেইনলি আর্নিং মেম্বার হচ্ছে একজন ফিমেল। হ্যাঁ, ইন দ্যাট কেস হচ্ছে যে আসলে আম, এটাকে আমরা আসলে কিভাবে করে বলবো যে হ্যাঁ, এই ফ্যামিলি গুলো আছে বলে সোসাইটি কলাপস করছে, কারণ আমরা দেখতে পাচ্ছি এই ফ্যামিলি গুলো এখন অনেক আছে কিন্তু সোসাইটি আসলে কলাপস করছে না। কিংবা সেই ফ্যামিলিটাও যে একদম ডিসফাংশনাল হয়ে যাচ্ছে, সেখানে যে বাচ্চা কাচ্চা বড় হচ্ছে তারা সোশ্যাল এনাফ না, হ্যাঁ, এরকমও কিন্তু কিছু আমরা দেখছি না। সো এই জন্য আমরা এই থিওরিটাকে ডিভিশন অফ লেবারের উপর বেস করে ক্রিটিসাইজ করি। কোশ্চেন থাকলে করেন। ম্যাম প্রাইমারি সোশ্যালাইজেশনটা একটু বলবেন? শিওর। প্রাইমারি সোশ্যালাইজেশনটা হচ্ছে যে বা মানে একটা, এটা হচ্ছে আমাদের ফাংশনালিস্ট থিওরির একটা ফাংশন। ওকে, দুইটা ফাংশনের মধ্যে একটা ফাংশন। এটা হচ্ছে একটা প্রসেস যেখানে হচ্ছে ছোট থেকে যে ফ্যামিলিতে বাচ্চারা বড় হয়, এই বড় হওয়ার টাইমে কালচারাল নর্মস, তারপরে বিভিন্ন অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, হ্যাঁ, সোসাইটিতে অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, তারপরে ভ্যালুস, এই সব কিছু তাকে শেখানো হয়। এটাই হচ্ছে আপনার প্রাইমারি সোশ্যালাইজেশন। হচ্ছে আহ বাচ্চা জন্মের পর প্রথম ফ্যামিলি থেকেই এই শিক্ষাগুলো পায়। ওকে, সো বেসিক্যালি কিডস আর লার্নিং আর হচ্ছে পার্সোনালিটি স্টেবিলাইজেশনে হচ্ছে প্যারেন্টস আর অ্যাডাল্ট, টিচিং, অ্যাডাল্টস আর টিচিং। হ্যাঁ ওকে। হ্যাঁ, কেন হচ্ছে এখানে এভাবে করে দেখা হয়, যদি ধরে নিন যে আপনি অ্যাডাল্ট হয়ে গেলেন এন্ড আপনি বিয়ে থা করছেন না, তাহলে আসলে ভ্যালু গুলো পাস করবে কিভাবে? হ্যাঁ, তাহলে হচ্ছে মানে আসলে এভাবে করে তো মানে আস্তে আস্তে তো ফ্যামিলি নাই হয়ে যাবে। যদি
কন্টিনিউয়াসলি সব মানুষজন হচ্ছে আস্তে আস্তে বিয়ে থা না করে। হ্যাঁ, তো এখানে এরকম করে দেখাচ্ছে যে আপনার যে ফ্যামিলি থেকে শিক্ষাগুলো পেয়েছেন সেই শিক্ষাগুলো আপনার ব্যক্তিত্বের মধ্যে আমরা একদম গেঁথে দিতে চাই। হ্যাঁ, একদম স্ট্রংলি ইনবেড করতে চাই, সো দ্যাট হচ্ছে আপনি আপনি স্ট্যাবল থাকেন, ইমোশনালি স্ট্যাবল থাকেন, ফিজিক্যালি স্ট্যাবল থাকেন এবং আপনিও হয়তো হেলদি ফ্যামিলি লাইফ লিড করেন, যেখানে আপনিও আপনার বাচ্চা কাচ্চা হবে এবং অ্যাগেইন আপনি লুপটা শুরু করবেন। বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম। জি, আমিও বলেন। ম্যাম আপনি যে বললেন হচ্ছে আমরা যখন লিখবো তখন হচ্ছে ম্যাম জেনারেল কনসেপ্ট গুলো যেমন ফাংশনাল থিওরি ইন ফ্যামিলি, তখন সেটাকে বলবো যে এটাকে একসেপ্ট করা হয়, বাট প্রিন্সিপাল জায়গায় ডিভিশন অফ লেবারটাকে ক্রিটিসাইজ করবো। ম্যাম খুবই জেনারেল হাইলি ক্রিটিসাইজ। ইয়েস ম্যাম, এখন জেনারেল কনসেপ্ট ম্যাম এই দুইটাকে পার্সোনালিটি সোশ্যালাইজেশন স্টেবিলাইজেশন এই দুইটাই না ম্যাম? বুঝিনি জেনারেল কনসেপ্ট মানে কি বললেন আপনার কোশ্চেনটা ম্যাম বুঝলাম। জেনারেল ফাংশনালিস্ট যেগুলোকে আমরা হচ্ছে ম্যাম একসেপ্ট করবো, মানে ফাংশনালিটি যে জেনারেল যে আইডিয়াটা সেটার মধ্যে তো এই দুইটা পয়েন্টই আসবে ম্যাম, যে সোশ্যালাইজেশন এন্ড হচ্ছে পার্সোনালিটি স্টেবিলাইজেশন। হ্যাঁ, সবকিছুই আসবে। ফাংশনালিজম ইন ফ্যামিলিতে তো পুরাটাই, এখানে যেই স্লাইডে যা দেখেছেন সবই আসবে। ঠিক আছে, আমি একদম, আপনি কি অমিয় এটা বলছেন আমি একদম প্রথম দিকে যেটা বললাম সেই কথাটা জিজ্ঞাসা করছেন, যে কোশ্চেন নিয়ে কথা যে বলেছি ওটা জিজ্ঞাসা করছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা তো এর আগেও ফাংশনালিস্ট থিওরি পড়েছেন না, বা ফাংশনালিজম পড়েছেন না, দুর্খেইম এন্ড রবার্ট জি ম্যাম। মার্টিনের? তো ওটা হচ্ছে জেনারেল ফাংশনালিস্ট থিওরির আইডিয়াটা, যে ফাংশনালিজম বলতে আমরা কি বুঝি সোসাইটিতে। ওকে, আর এই ফাংশনালিজম কিন্তু অনলি ফ্যামিলিতে। আমি বলেছি ওটা হচ্ছে জেনারেল আইডিয়া অফ ফাংশনালিস্ট থিওরি, আর এটা হচ্ছে ইমপ্লিকেশন, যেটা ফাংশনালিস্ট থিওরি ইন ফ্যামিলি দেখছেন। বুঝতে পেরেছেন? ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, ম্যাম জি এখানে যে জি পুরো ফাংশনালিস্ট থিওরিটা বলা হয়েছে ফ্যামিলির ক্ষেত্রে, জি কি মানে কোশ্চেন আসলে আমি পুরাটাকে একসেপ্ট করব, শুধুমাত্র ডিসফাংশনটাকে আমি ক্রিটিসাইজ করব? ডিসফাংশন না বাবা, আপনি শুধুমাত্র ডিভিশন অফ লেবারের যে অংশটা, এটাকে আপনাদের বইয়ের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় ক্রিটিসিজমটা আছে, ওখানে সুন্দর করে লেখা আছে। ম্যাম কোন অংশটাকে একসেপ্ট করব আর কোনটাকে ক্রিটিসাইজ করব ওই জিনিসটা আর কি একটু কনফিউজ। আচ্ছা, মেইনলি হচ্ছে আমরা হাইলি ক্রিটিসাইজ করি হচ্ছে যে ডিভিশন অফ লেবারটা সে যে লিখেছে, সে বলছে হাজবেন্ডের কাজ হচ্ছে আর্নিং মেম্বার হওয়া, ওয়াইফ হবে হচ্ছে গৃহিণী বা হোম মেকার। ওয়াইফ যদি আপনার কোনোভাবে জব মার্কেটে ঢুকে বা মানে আর্নিং মেম্বার হয়, তাহলে সেটা ডিসফাংশনাল হয়ে যাচ্ছে। সো এইটা নিয়ে আমাদের রাগ বা ক্রিটিসিজম করি আমরা। বুঝছি ম্যাম। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি একটু আপনাদের ক্রিটিসিজমের অংশটা একটু দেখাই বইয়ের। দেখেন, এটা হচ্ছে আপনার গিডেন্সের বই, 389 নাম্বার পেজ। এখানে বলা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে আমরা হচ্ছে এই যে, বা মডার্ন সোসাইটিতে আমরা হচ্ছে এরকম যে নিউক্লিয়ার ফ্যামিলি গুলো দেখি, এবং এই ফ্যামিলিতে দুইটা দেখেন যে দুইটা কথা বলা হয়েছে, যে প্রাইমারি সোশ্যালাইজেশন থাকে, পার্সোনালিটি স্টেবিলাইজেশন থাকে এবং ডিভিশন অফ লেবার থাকে, যেখানে মেইল হচ্ছে আর্নিং মেম্বার হিসেবে কাজ করবে এবং ফিমেলরা, দেখেন মেইলরা হচ্ছে আর্নিং মেম্বার বা হচ্ছে ইকোনমিক রোলটা প্লে করবে, আর ফিমেলরা করবে হচ্ছে আপনার এফেক্টিভ ইমোশনাল সাপোর্টের রোল প্লে করবে। হ্যাঁ,
যেখানে হোম মেকার হওয়ার প্রতি সে কথাটা বলেছে যে সে হোম মেকার হবে। এবং একদম এই থিওরি লাস্টের দিকে 390 নাম্বার পেজে আপনি দেখতে পারবেন যে ক্রিটিসাইজ করা হয়েছে পুরো থিওরিটাকে। এই যে দেখেন এখানে লেখা আছে যে ফ্যামিলিতে যদি চাইল্ডলেস ফ্যামিলি হয় তাহলে হচ্ছে কি হবে, হ্যাঁ, কিংবা হচ্ছে আপনার যদি সিঙ্গেল প্যারেন্টের ফ্যামিলি হয় কি হবে, কিংবা যদি হচ্ছে হাজবেন্ড প্রাইমারিলি যদি হাজবেন্ড ইনকাম মানে ইকোনমিক ইউনিট বা ইকোনমি মানে ফিনান্সিয়ালি সে সলভেন্ট না হয়, মেইনলি যদি ওয়াইফ ইকোনমিক্যালি সলভেন্ট হয় তাহলে কি হবে। মানে হচ্ছে যে এখনকার বর্তমানে কিন্তু আমরা এই ইস্যুগুলো দেখি, সো বা এই ফ্যাক্ট গুলো দেখি। তো তাহলে সবার ফ্যামিলি তো ডিসফাংশনাল হয়ে গেল, এটা তো আমরা মানছি না। ঠিক আছে, এটা নিয়েই হচ্ছে আমরা কথা বলেছি। ওকে, আপনারা যখন হচ্ছে যদি আপনাদের মনে হয় যে ক্রিটিসিজম কোত্থেকে পাবেন না পাবেন, সিম্পলি গিডেন্সের বইয়ে যে কোনো থিওরির একদম লাস্টের যে প্যারাগ্রাফ সেখানেই হচ্ছে ক্রিটিসিজম থাকে। হ্যাঁ, দেখবেন যে একদম নিচের দিকে 2-3 লাইন বা 4-5 লাইন ধরে ক্রিটিসিজম লেখা থাকে। তো 389 আর 90 নাম্বার পেজ। হ্যাঁ, আচ্ছা, ফাংশনালিস্ট থিওরি নিয়ে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কারণ এইটুকুই থিওরিটা, আর কিছু না। ওকে, তাহলে আমরা নেক্সট থিওরিতে যাই। ফাংশনালিস্ট থিওরিটা পড়ানোর পর আমি নর্মালি ফেমিনিস্ট থিওরিটা পড়াই। দেখেন, ফেমিনিজমের কথা বললেই হচ্ছে অনেকে খুবই বিরক্ত হয়ে যায়। হ্যাঁ, কেন হচ্ছে যে আনফর্চুনেটলি আমাদের সামনে বর্তমানে অনেক সিউডো ফেমিনিস্ট আছে, হ্যাঁ, যারা হচ্ছে যেই সব জিনিস নিয়ে ফেমিনিজমটা দেখায় বা যেই সব কথাবার্তা বলে ফেমিনিজমকে এক্সপ্রেস করে, রিয়েল যে আইডিওলজি বা যে আইডিয়া অফ ফেমিনিজম কিন্তু সেটা না। হ্যাঁ, সো ফেমিনিস্টরা মানে এখন বিভিন্ন আইডিয়া আছে যে ফেমিনিস্ট হলেই হচ্ছে দেখতে পারবে না, ছেলেদের দেখতে পারবে না, এরকম টাইপের একটা আইডিয়া আছে। হ্যাঁ, সো আমি হচ্ছে একবার আমার একটা স্টুডেন্ট হচ্ছে বলছিল কি যে ম্যাম অমুক ম্যামের কাছে আমি নাম্বার পাইনি। আমি বললাম ও আচ্ছা, কেন নাম্বার পাইনি, আপনি তো ভালো স্টুডেন্ট। হ্যাঁ, তো তখন আমাকে বলছে না ম্যাম, উনি হচ্ছে খালি মেয়েদের বেশি নাম্বার দেয়, উনি ফেমিনিস্ট। আমি তখন বললাম ও আচ্ছা ঠিক আছে, ছেলেদের দেখতে পারবে না। আচ্ছা ঠিক আছে। সো ইট ওয়াজ মানে জাস্ট আ ফান থিং বা জাস্ট জোক, বাট ফ্যাক্টটা হচ্ছে যে এই ফেমিনিস্ট বলতে আসলে আমরা কাদেরকে বুঝি, বা এই যে ধরে নিন যে আমি যে লিখেছি ফেমিনিস্ট অ্যাপ্রোচ, হোয়াট ডু ইউ থিঙ্ক আমি কি পড়াতে পারি? ছেলেদেরকে গালাগালি করবো এরকম? এনিথিং, এনিওয়ান? বলেন বলেন, হ্যাঁ বলেন। Equal wage opportunities. হ্যাঁ, সরি, ফেমিনিস্টদের আই গেস মানে অ্যাজ ফার অ্যাজ আই নো প্রথমে ফেমিনিজমের মিনিং এমানসিপেশন ছিল, এখন চেঞ্জ হয়ে গেছে। এখন দে অ্যাডভোকেট ফর ইকুয়ালিটি, ইকুয়াল ওয়েজ, হুম not হুম just hate on men, just equality. That's what I এক্স্যাক্টলি, understand. ইয়া, ওকে, পারফেক্ট। অ্যাকচুয়াল ম্যাম, যে জি জেন্ডার বলেন। ইকুয়ালিটি আর যেই আগে যে ম্যানস ডমিনেটিভের যে ব্যাপারটা ছিল হুম ওটাকে পিকচারে যেখানে দেখা যাচ্ছে যে ছেলেটা বসে পাখায় বাতাস করছে হুম আর মেয়েটা কাজ করছে। আচ্ছা, গুড অবজারভেশন, থ্যাংক ইউ। ফ্যাক্টটা হচ্ছে, জি সাফি বলেন। মিস আমি মানে সেকেন্ড সেমিস্টার একটা সার্ভে করছিলাম, মানে শুধু ক্যাম্পাসের ভিতরেই, হুম হুম, মানে ফেমিনিজমের মানে পার্সপেক্টিভটা মানে বাংলাদেশে কিভাবে চেঞ্জ হয়েছে এটা হলো টপিক ছিল। ওয়াও, যে এরপরে মানে আমাদের যে রেজাল্টটা আসছিল এটার মধ্যে মানে আমাদের অনেকগুলা কোয়েশ্চেন ছিল, তো একটা কোয়েশ্চেন ছিল যে
কোনটা আপনার কাছে বেশি ম্যাটার করে, ইকুয়ালিটি নাকি ইকুইটি? এখন মানে আমরা যে রেজাল্ট গুলো আমরা পাইছিলাম মানে গুগল ফর্মে, ওটা হলো মেল যত রেসপন্ডেন্ট ছিল তারা সাধারণত লেখছে যে মানে ফেমিনিস্ট এই কনটেক্সটে ইকুয়ালিটিটা বেশি ম্যাটার করে, আর যারা মানে ফিমেল রেসপন্ডেন্ট ছিল ওনারা আবার পিক করছিল ইকুইটি অপশনটা। তো বাহ, এটা আমাদের কাছে খুবই ইন্টারেস্টিং লাগছিল। আসলে তো ইন্টারেস্টিং কিন্তু জিনিসটা, মানে আরো মানে এটা নিয়ে আসলে কথা বলার মতো একটা জিনিস। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ার। ধন্যবাদ। আচ্ছা, সো দেখেন ফেমিনিস্ট অ্যাপ্রোচে যেই আমরা সোশিওলজিতে যখন হচ্ছে ফ্যামিলির ক্ষেত্রে পড়ি, এখানে কিন্তু আসলে ওই যে মেইল হেট্রেড বা মেইলরা হচ্ছে ডমিনেট করছে, এই জন্য হচ্ছে এটা ওটা হয়ে যাচ্ছে, এইসব জিনিসকে ইম্পর্টেন্স কিন্তু কম অ্যাকচুয়ালি দেওয়া হয়। অ্যাকচুয়াল ইম্পর্টেন্সটা বা অ্যাকচুয়াল আইডিয়াটা কিন্তু এদের ডিফারেন্ট। সেটা হচ্ছে যে তারা মনে করে যে দেখেন মানে তাদের মাথায় এই আইডিয়াটা চলে, সেটা হচ্ছে আসলে এখানে মেল ফিমেলের কোনো বিষয় নেই, বিষয়টা হচ্ছে ক্যাপিটালিস্টের। হ্যাঁ, সব দায় হচ্ছে ক্যাপিটালিস্টের। কিভাবে? সেটা হচ্ছে যে এটার একদম অরিজিন থেকে তারা যেভাবে করে চিন্তা করে বা হিস্ট্রির কথা যদি আমরা চিন্তা করি, হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদেরকে একটু পিছনে যেতে হবে। দেখেন এখন অনেক সময় হচ্ছে আমরা বলি না যে হ্যাঁ আগেকার অনেক মানুষজন এভাবে করে চিন্তা করে বা বলে যে হ্যাঁ আগেকার যুগে হচ্ছে ফ্যামিলি এত ডিভোর্স কম ছিল কেন, কেননা মেয়েরা হচ্ছে ই করতো না, কি বলে আম, মানে তাদের মধ্যে ইকোনমিক্যালি অত অ্যাক্টিভ ছিল না। হ্যাঁ, তারা হচ্ছে কি বলে হাজবেন্ডের কথাবার্তা শুনতো, হ্যাঁ আরো বেশি অবিডিয়েন্ট ছিল, ইত্যাদি ইত্যাদি, এরকম টাইপের আগে এরা কথাবার্তা বলতে থাকে। কিন্তু আপনি যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের আগে চলে যান বা আমরা যদি ফিউডালিজম বা আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন, আপনি অ্যাগ্রেরিয়ান সোসাইটিতে যান, হ্যাঁ, সেখানে কিন্তু আপনি দেখবেন মেয়েরা কিন্তু ইকোনমিক্যালি অনেক অ্যাক্টিভ। কিভাবে? এই যে হচ্ছে আপনার একটা কৃষি সমাজে যেই পুরো কৃষি কাজটা হয়, এখানে বাঙালি যে মেয়েরা তাদের কিন্তু বহুত কাজ ছিল। তারা বীজ বপনের জন্য হেল্প করতো, মাঠে সার দেওয়ার কাজ করতো, তারপরে ধান মাড়াইয়ে তারা কাজ করতো, তারপরে ঢেকি দিয়ে যে আম, ধান ভাঙে, হ্যাঁ, সেইটার কাজ করতো। দেন হচ্ছে আপনার ধান হচ্ছে বয়েল করতে হয়, হ্যাঁ, সে বয়েলিং এর কাজ করতো। এবং এটা তো ইকোনমিক ইউনিট, মানে ইকোনমিক একটা কাজ, মানে এখান থেকেই তো আয়টা হচ্ছে। এবং মানে ম্যান অ্যান্ড ওম্যান মানে দুজনা মিলে কাজ করছে আসলে। সবাই জানতো যে হ্যাঁ মেয়েরাও এই কাজগুলো বসে বসে করবে, তাহলে তারা তো ইকোনমিক্যালি অ্যাক্টিভ ছিল। এবং এখান থেকে যে টাকাটা আসতো বা যে প্রফিটটা আসতো, সেটা কিন্তু হচ্ছে সবাই মিলে হচ্ছে এর মধ্যেই রাখতো, ফ্যামিলিতে তারা খরচ করতো, এবং এটা ম্যান অ্যান্ড ওম্যান দুজনাকেই হচ্ছে আপনার কন্ট্রিবিউশন ছিল। আবার দেখেন, জানেন এই একটা খুব ইন্টারেস্টিং একটা দেখেছিলাম, আমি আর্টিকেল দেখেছিলাম যে খুলনা বা সাতক্ষীরার ওইদিকে মেবি এই এভিডেন্সটা পাওয়া গিয়েছিল যে অনেক সময় আপনার মেয়েরা ওই যে নকশি কাঁথা বুনে না, সেই নকশি কাঁথা বুনতো, সেইখানে আপনার করে রাখতো অনেক সময়, যে ধরে নেন যে এই সালে মানে মানে কারেন্ট ইয়ারে আমরা হচ্ছে এই পরিমাণ পেয়েছি, ধান উৎপাদন হয়েছে, হ্যাঁ, এরকম করে মানে সিম্বল এর মতো করে এঁকে এঁকে রাখতো। ওই নকশি কাঁথাগুলো ওরা তারপরে আবার মানে এটা অনেকটা হিসাবের খাতার মতো ছিল, হ্যাঁ, মানে হিসাব হচ্ছে সংরক্ষণ করে রাখতো নকশি কাঁথার মধ্যে, হ্যাঁ, যেন হচ্ছে যে তারা হচ্ছে যখনই হচ্ছে ওপেন করবে তখনই হচ্ছে ধুপধাপ করে ওরা বলে দিত যে অমুক ওই গত বছর হচ্ছে যে এই সময় এরকম ওয়েদার ছিল, বৃষ্টি হয়েছিল, অথবা ওই সময় হচ্ছে খরা হয়েছিল। হ্যাঁ, কিভাবে করে জানলে? ওই যে করে রেখেছিলাম, নকশি কাঁথার মধ্যে এঁকে রেখেছিলাম। দ্যাটস প্রিটি ইন্টারেস্টিং। হ্যাঁ, তাহলে দেখেন মানে মেয়েরা তো হচ্ছে আসলে আহ মানে
এই যে আমরা যে বলি কি আগেকার দিনে এই মেয়েরা খুব টাইপের ছিল, মানে বুঝতে টুঝতো না, বা আই ডোন্ট নো অনেক টাইপের কথাবার্তা বলে মানুষজন, কিন্তু মেয়েরা তো তার মানে ওই সময় ইকোনমিক্যালি তারা কাজ করছিল বা তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, রাইট? সো তাহলে আমরা এখন এভাবে করে চিন্তা করি কেন? বা আমাদের তো হচ্ছে যে মানে কৃষি সমাজ থেকে দেখেন আমাদের দাদারা কিংবা তার বাবারা কোনো না কোনো ভাবে দেখবেন যে গ্রাম থেকেই এসেছে। হ্যাঁ, ঢাকারও অনেক প্লেস কিন্তু মানে ধানি জমি ছিল একটা সময়। যেরকম আমার বাবা বলে মাঝে মাঝে যে হ্যাঁ, ধানমন্ডিতে তো ধান ছিল খালি। হ্যাঁ, সো আমি অনেকের কাছ থেকে এটা শুনেছি যে এরকম ধানমন্ডি বা জি বলেন সাইফ কিছু বলবেন? আচ্ছা, সো পয়েন্টটা হচ্ছে যে তাহলে হঠাৎ করে এই যে চেঞ্জটা আসলো, যেটা এখন আমরা বিভিন্ন ভাবে হচ্ছে যে আহ, মানে ফিমেলদেরকে ডমিনেট করছি, এই ঝামেলাগুলো করছি, এগুলো আসলে কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এবং কেন আমাদের সমাজে স্টে করছে? দ্যাটস আ পয়েন্ট। হ্যাঁ, সো ফেমিনিস্টরা কিন্তু বলছে এখানে ঘটনাটা ঘটেছে হচ্ছে ক্যাপিটালিস্টের মাধ্যমে। ক্যাপিটালিস্টরা যেটা করেছে, তাদের যেহেতু হচ্ছে ফ্যাক্টরিটা ইম্পর্টেন্ট, মানে হচ্ছে যে আপনার বেশি বেশি কাজ করতে হবে, বেশি বেশি হচ্ছে আপনার দরকার, প্রোডাক্ট তৈরি করা দরকার। সো তারা ইনিশিয়ালি এভাবে করে চিন্তা করেছিল যে আমি করব, আমার তো হচ্ছে ফিজিক্যালি বেশি স্ট্রং, হ্যাঁ, এরকম মানুষকে দিয়ে আমি ইন্ডাস্ট্রিয়াল কাজগুলো করাবো। সো আমি যেটা করব সেটা হচ্ছে মেলদেরকে আমি ঘরের বাইরে এনে হচ্ছে ইন্ডাস্ট্রিতে লেবার বানাবো, আর ফিমেলদেরকে আমি এনশিওর করব ফিমেলরা যেন ঘরের ভেতরে থাকে এবং হচ্ছে এনশিওর করে ঘরের সব কাজ বাজ থেকে শুরু করে মানে কেয়ার গিভিং অ্যাক্টিভিটিটা যেন একদম টু দা পয়েন্টে থাকে। কেননা তাদের মাথায় এটা ছিল, যদি একজনাকে আমি বাইরেও এক্সপ্লয়েট করি, ঘরের মধ্যেও সে যদি আহ, মানে এক্সপ্লয়েটেড হয় বা সামহাও হচ্ছে সবকিছু ক্যাওয়াটিক হয়ে যায়, তাহলে আপনার এভলিউশনটা খুব দ্রুত চলে আসবে। তো আমাকে যেটা করতে হবে যে সে ইন্ডাস্ট্রিতে খুব কষ্ট টষ্ট করবে, ফিজিক্যাল লেবার দিবে, টাকাটা যখন বাসায় নিয়ে যাবে তখন বাসা টাসা দেখবে যে সুন্দর মতন গোছানো, হ্যাঁ, বাচ্চা কাচ্চা টেক কেয়ার করা হচ্ছে অ্যান্ড এভরিথিং, হ্যাঁ, তখন তার সে ওই আহ, মানে রেবেল করার বা রেভলিউশনের ওই এনার্জিটা বা ওই মোটিভেশনটা কম পাবে। তার জন্য ইম্পর্টেন্ট হবে আচ্ছা ঠিক আছে আমি তো হচ্ছি আলটিমেটলি কাজ বাজ যা করছি যাই হচ্ছে না কেন, অন্তত আমার ফ্যামিলি তো ভালো আছে। সো তাদের আইডিয়াটা ছিল হচ্ছে যে এনি হাউ এভাবে করে একটা নেগেটিভ সেট করা, যেখানে হচ্ছে যে আহ ইরা আপনার ছেলেরা হচ্ছে ইকোনমিক নিয়েই তারা কাজ করবে, মানে ইকোনমিক রোলটা আসলে ছেলেদেরই দায়িত্ব, মেয়েরা এখানে আসবে না, মেয়েদের দায়িত্ব হচ্ছে অনলি ডোমেস্টিক টাস্ক গুলো করা। আদারওয়াইজ আপনার মানে আদারওয়াইজ হচ্ছে যে আপনার ফ্যামিলি করবে, ডিসফাংশনাল হয়ে যাবে, ব্রেক করবে, হ্যাঁ, এরকম বিষয়গুলা তারা এই ন্যারেটিভটা এস্টাবলিশ করে এবং আস্তে আস্তে এটাকে প্র্যাকটিস করতে থাকে যে মেয়েরা হচ্ছে আপনার করবে, মেয়েদের ওয়ান অ্যান্ড অনলি রেসপন্সিবিলিটি হচ্ছে ডোমেস্টিক টাস্ক। ম্যাম হ্যাঁ, 19 এবং দশকের আরেকটা জিনিস আগে আছে, তো মেয়েরা তো ভোটও দিতে পারতো না আই গেস। হ্যাঁ, এখানে পলিটিক্যাল বিষয়টা আমরা আনবো না, আমরা মানে এখানে জাস্ট হচ্ছে আপনার ফ্যামিলির মধ্যে ওই পাওয়ারের জায়গাটা এখন আমরা এটা নিয়ে কথা বলবো না, আমরা হচ্ছে বা পলিটিক্যাল জায়গাটা নিয়ে কথা বলবো না, কারণ একটা জিনিস মাথায় রেখেন এখানে কিন্তু আমরা ফ্যামিলির মধ্যে কথা বলছি, জাস্ট ফ্যামিলির টাস্ক। বুঝতে পেরেছেন জি অন্তি? মিস, জি মিস বুঝতে পারছি। হ্যাঁ, জাস্ট সেই সময়টা জাস্ট ডোমেস্টিক ব্যাপারে মানে তারা শুধু সচেতন ছিল। আর এক্স্যাক্টলি, হ্যাঁ, কেননা হচ্ছে একটা জিনিস দেখেন, এই যে মেয়েরা কন্টিনিউয়াসলি ডোমেস্টিক কাজটা করছে সেইটা কিন্তু একটা লেবার, এবং এখন যদি কারোর মাথায় এটা ঢুকে যায় যে
এই কাজটার জন্য তো আসলে আমি তো এই কাজটা করছি, এই কাজের জন্য তো আমারও আমিও টাকার ভাগিদার। হ্যাঁ, এটা কিন্তু ক্যাপিটালিস্টদের জন্য একটা ব্যাড নিউজ। কেননা হচ্ছে যে ইন দ্যাট কেস হচ্ছে কোনো না কোনো ভাবে তারা কোনো একটা টাকার জন্য রেসপন্সিবিলিটি তাদেরকে নিতে হবে এই ডোমেস্টিক কাজের জন্য। সো তারা এই ন্যারেটিভটা এনশিওর করতে চাইছিল বা এস্টাবলিশ করতে চাইছিল যে মেয়েদের কাজটা বা রেসপন্সিবিলিটি হচ্ছে অনলি এবং অনলি বাসার কাজগুলো করা। হ্যাঁ, এবং এই এই ন্যারেটিভ এস্টাবলিশের জন্য এটা খুব ইম্পর্টেন্ট ছিল যে যেন মেল ফিমেল তারা এগেইনস্টে যায়, মানে একটা পাওয়ারটা যেন তাদের ডিফারেন্ট হয়। পাওয়ার মানে হচ্ছে যে ডমিনেশনের যে পাওয়ারটা, ডমিনেটিং পাওয়ারটা, এটা যেন ডিফারেন্ট হয়। হ্যাঁ, এবং তারা হচ্ছে এই জিনিসটাকে একটা মানে এই আইডিয়াটাকে ফ্লোরিশ করেছে তাদের প্রফিটের জন্য। এখন দেখেন যদি একটা মেল বা একটা ধরে নেন যে একটা ছেলে, সে হচ্ছে বাসা বা বাইরে কাজবাজ করছে, করার পর ওভার টাইমের জন্য কিছু কাজবাজ হয়তো বা ওভার টাইম কিংবা এক্সট্রা কিছু কাজ সে বাসাতেও নিয়ে গেল। হ্যাঁ, এবং তার কিন্তু বাসাতে নিয়ে গিয়েও তার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কারণ সে চিন্তা করছে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বাসায় তো হচ্ছে ওয়াইফ আছে, সে খাবার দাবার সবকিছু গুছিয়ে টুছিয়ে রাখবে। হ্যাঁ, তার কিন্তু মানে আলাদা যে এক্সট্রা ব্যাপার সেগুলো নিয়ে চিন্তা করা লাগছে না। হ্যাঁ, কিংবা হচ্ছে যে আপনারা বাচ্চারা যারা আপনার পড়াশোনা করছেন, আপনাদের কিন্তু চিন্তা করা লাগছে না যে হ্যাঁ বাসায় তো হচ্ছে আম্মু সবকিছু গুছিয়ে রাখছে। হ্যাঁ, কিন্তু এই যে মাটা বা ওয়াইফটা যে পুরো বাসাটা ম্যানেজ করে রাখছে, সবকিছু প্রতিদিন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের লেবার দিচ্ছে, সেই লেবারের কিন্তু আমরা কোনো নাম দিতে পারছি না, এটার কোনো মূল্য, একটা মূল্যহীন দেখানো হচ্ছে। আমরা জাস্ট বলছি হ্যাঁ লেবার দেয় অ্যান্ড এভরিথিং, কিন্তু এটাকে লেবার বলেও মনে করি না। এবং মোস্ট স্পেসিফিক্যালি ইরা যেটা করলো অ্যাকর্ডিং টু ফেমিনিস্ট অ্যাপ্রোচ, ক্যাপিটালিস্টরা এটাকে ধরে নিন যে মেয়েদের হচ্ছে কর্তব্য বা এবং ধরে নেন যে ওয়াইফ হিসেবে আপনার যে কর্তব্য কিংবা এই যে বাচ্চাদের জন্য আমি এগুলো করব, এটাই তো মাতৃত্ব, এগুলোর নাম দিয়ে এনশিওর করলো যে এখানে যেন কোনো রকম টাকা পয়সা না দেয়া লাগে। ওকে, এবং প্রতিটা মানে মোস্টলি আপনার ক্যাপিটালিস্ট সোসাইটিতেই এই যে এই লেবারটাকে আপনার করা হয় না, অ্যাকনলেজ করা হচ্ছে না। ওকে, আচ্ছা এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটা বলেন, যে ফেমিনিস্ট অ্যাপ্রোচের সাইকোলজিটা বুঝতে পেরেছেন কিনা বা আইডিয়াটা বুঝতে পারছেন কিনা? কনফিউজ থাকলে বলেন। দেখেন এখানে মেইন আইডিয়াটা কিন্তু ছেলেদের সমস্যা না, মেয়েদের সমস্যা না, সমস্যাটা হচ্ছে এখানে পেট্রিয়ার্কাল সোসাইটিতে ক্যাপিটালিস্টরা মেল এবং ফিমেলকে এগেইনস্টে করে দিচ্ছে সো দ্যাট তারা প্রফিটেবল হয়। হ্যাঁ, কোশ্চেন করেন, কেউ একজন কোশ্চেন মনে হয় করতে চাইছিলেন। ম্যাম একটা কোশ্চেন ছিল যেটা শিওর হচ্ছে শিওর। মেল এবং ফিমেলদের দুইটা এন্ডে নিয়ে যেতেছে, তাদের বিপরীতমুখী দাঁড় করাইতেছে, বাট ইয়া আমরা যদি অ্যাকচুয়ালি মানে ক্যাপিটালিস্টরা যদি এইভাবে না দেখতো, মানে আমরা যদি দেখতাম যে মহিলাদের এটা একটা কাজের একটা ভ্যালু আছে, এটা একটা কি বলে অর্থনৈতিক একটা স্বাচ্ছল্য এনে দেয়, বাট এই অর্থনৈতিক স্বাচ্ছল্য বা ওকে একজন মহিলা একজন গৃহিণীকে কে আসলে টাকাটা পে করতো যদি ক্যাপিটালিস্টরা এই থিওরি না নিয়ে আসতো? আচ্ছা, মানে হচ্ছে আপনি কেয়ার গিভিং অ্যাক্টিভিটিস এর কথা বলছেন তো? জি, আমরা যদি কেয়ার গিভিং অ্যাক্টিভিটিস রে জি, একটি আর্থিক সংস্থান হিসেবে এটা দেখি, মূল্য দিই আর্থিকভাবে, তাহলে এটা কে পে করতো আসলে? এটা পে করতে হচ্ছে যে এখানে মেইনলি যেরকম আপনি অন্য সোশ্যালিস্ট কান্ট্রি যদি দেখেন, এখানে পে করে কিন্তু গভর্নমেন্ট, এবং গভর্নমেন্ট এটার জন্য আপনার সব থেকে এক্সট্রা ট্যাক্স নেয়। ক্যাপিটালিস্ট মানে ক্যাপিটালিস্টদের কাছ থেকে এক্সট্রা ট্যাক্স নেয়, যে তোমার হচ্ছে এতজন আছে, এমপ্লয়ি আছে, তাদের হচ্ছে ধরে নিন যে এরকম ম্যারেজ, মানে তারা হচ্ছে এরকম ওদের হচ্ছে আপনি যদি ফর্মের মধ্যে যখন জব করবেন তখন এরকম ফর্মের মধ্যে তো লেখা থাকে না ম্যারিড আনম্যারিড, হ্যাঁ, কিংবা হচ্ছে এরকম থাকে যে তোমার তুমি কি কোনো মানে তোমার বাসায় হচ্ছে স্টে হোম, তোমার কেউ আছে কিনা, স্টে হোম মম অথবা হচ্ছে তোমার ওয়াইফ, এরকম কেউ আছে কিনা, এরকম কিন্তু আপনার ফর্ম ফিল আপ করতে হয়।
হ্যাঁ, সেটার অনুসারে হচ্ছে আপনার দেয়, টাকাটা হচ্ছে সে সরকারকে দেয়। এবং এখানে স্টে হোম মমরা কিন্তু হচ্ছে ভাতা পায়। মানে ওয়ার্ল্ডে এরকমই এক্সিস্ট করে, পলিসি এক্সিস্ট করে, ক্যাপিটালিস্ট সোসাইটিতে করে না, সোশ্যালিস্ট কান্ট্রিগুলোতে করে। ওকে নরওয়ে, ফিনল্যান্ড, তারপরে সুইডেনেও আছে, তারপরে আর কোন কোন কান্ট্রি, ডেনমার্কে আছে। হ্যাঁ, এরকম কিন্তু পলিসি আছে যে আমরা ও এই লেবারটা দেয় এবং এই লেবারের উপর ভিত্তি করে আমরা একটা মানে টাকা দিই, যাতে এতক্ষণ সে কাজ করে, বা এই এতগুলো বাচ্চা আছে তাহলে তাদের পিছনে অন অ্যান এভারেজ এতটুকু সময় থাকতে হয়। মানে এরকম করে কিছু আপনার অলরেডি কিন্তু মেজারমেন্ট আছে, এমন না মেজারমেন্ট নাই, আছে। ওকে ম্যাম, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো এখন দেখেন এই ফেমিনিস্ট অ্যাপ্রোচ মেইনলি তিনটা বিষয় নিয়ে আমাদের এই সোশিওলজিতে ফেমিনিস্ট অ্যাপ্রোচ তিনটা বিষয় নিয়ে কথা বলছে। যে এক নাম্বার এই যে ডিভিশন অফ লেবার, হ্যাঁ, যে মেয়েরা দেখা যাচ্ছে যে একটা বিশাল অ্যামাউন্টের আনপেইড ওয়ার্ক করছে, যেটাকে আমরা এই যে মাতৃত্ব, দায়িত্ব, হ্যাঁ, ফ্যামিলির প্রতি দায়িত্ব, এইসবের নাম দিয়ে তাদেরকে কোনো রকম টাকা পয়সা, কোনো রকম অ্যাকনলেজমেন্ট ছাড়াই কন্টিনিউয়াসলি লেবার দেওয়া করাচ্ছে। ওকে, এবং এইখানে ফেমিনিস্টরা কিন্তু এই ফাংশনালিস্ট থিওরিকে অনেক গালাগালি করেছে, যে তারা বলছে যে এই ফাংশনালিস্ট থিওরিটা আসলে একটা মানে এই যে ইরা যে মেয়েরা যে হোম মেকার হবে, হ্যাঁ, মেয়েদের মেইন দায়িত্বই হচ্ছে হোম মেকার হওয়া, আদারওয়াইজ ফ্যামিলি ডিসফাংশনাল হয়ে যাবে। এই জিনিসটা আসলে তারা এনশিওর করেছে, তারা আসলে ক্যাপিটালিস্টদেরকে হচ্ছে কি বলবো হাওয়া দিয়েছে, যেন হচ্ছে এই কাজটা ক্যাপিটালিস্টরা প্রফিটেবল হয়। এবং মানে কিন্তু অ্যাকচুয়ালি ফ্যামিলি এভাবে করে ফাংশন করবে না। হ্যাঁ, মেয়েদের যে এই আনপেইড লেবারটা, এইটা অ্যাকনলেজ করা দরকার আছে, এবং এইটা কোনো না কোনো ভাবে আপনার মানে আপনাকে হচ্ছে মানে পাওয়ারলেস করছে। মানে হচ্ছে যে আপনি যখন হচ্ছে কোনোভাবেই ইকোনমিক যে ফ্রিডমটা সেটা আপনি পাবেন না, বা ইকোনমিক একটা যে ইন্ডিপেন্ডেন্স সেটা হচ্ছে আপনার কাছে কোনো কিছুই থাকবে না, এবং সব কিছু যা আপনি হোল লাইফ আপনি কাজ করে যাচ্ছেন এবং সেটার কোনো আসলে নাম থাকছে না, বা স্টেট ভিত্তিক বলেন বা ফ্যামিলি ভিত্তিকও বলেন, এটা কোনো নাম থাকছে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ও তো করবেই, ও তো হাউস ওয়াইফ, এবং এরকম করে যে ডিমিনিং করছে, এটা আপনাকে আসলে জেনারেশন আফটার জেনারেশন আফটার জেনারেশন, হ্যাঁ, সাইকোলজিক্যালি বলেন, হ্যাঁ, পুরোপুরি হচ্ছে একটা পাওয়ারলেস হিসেবে ফিল করায়। হ্যাঁ, এবং এই ডিভিশন অফ লেবারটাই আসলে এভাবে করে থাকার কথা না। এখানে থাকার কথা হচ্ছে দুইজনার মতো করে, মানে ইকুইটি, হ্যাঁ, দুইজন তাদের মতো করে যে যতটুকু পারে তারা একটা ফ্যামিলিতে কন্ট্রিবিউট করবে। এবং এটার জন্য হচ্ছে ডমিনেশনের কিছু না, যে হ্যাঁ আমি আর্ন করছি সো আমি হচ্ছে করতে থাকবো, কি বলে, আমি হচ্ছে ডমিনেট করব, হ্যাঁ আমি হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, হ্যাঁ আমি কথাবার্তা শুনবো না, হ্যাঁ, কিংবা হচ্ছে আহ আপনার আমি ছেলে, তাহলে হচ্ছে আমি কোন রকম করব না, হ্যাঁ, হাউস হোল্ড কাজ করব না, হ্যাঁ, এরকম কিন্তু আইডিয়া নেই। এবং আরো বিষয়টা হচ্ছে যে এই স্ট্রিক্ট ডিভিশন অফ লেবারের জন্য অনেক ক্ষেত্রে এখন মডার্ন সোসাইটিতে দেখা যাচ্ছে কি, যে যারা জব হোল্ডার ফিমেল, তারা কিন্তু এট এ টাইম আসলে দুইটা ফুল টাইম জব করে। একদিকে তারা নিজেদের ক্যারিয়ার দেখছে, অন দি আদার হ্যান্ড তারা বাসায় এসে আবার ফ্যামিলি সবকিছু ম্যানেজ করার কাজ করছে। এবং কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে আসলে তারা দুইটা না তিনটা ফুল টাইম জব করে। একটা হচ্ছে তারা নিজেদের ক্যারিয়ার ওয়াইজ হচ্ছে ফুল টাইম জব করছে, একটা হচ্ছে তারা ফ্যামিলিতে অ্যাজ আ ওয়াইফ ফুল টাইম জব করছে, কেননা হাজবেন্ডের সবকিছু টেক কেয়ার করছে। থার্ড হচ্ছে তারা যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাদেরকেও হচ্ছে টেক কেয়ার করছে। সো এই জন্য বলছে এটা কিভাবে করে আপনার একটা ব্যালেন্সড আইডিয়া, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই যে বাকি যে দুইটা কাজ তারা করছে আদার দেন জব,
হ্যাঁ, তো এখানে তো তাদেরকে কোনো রকম আমরা অ্যাকনলেজমেন্ট দিচ্ছি না, আমরা জাস্ট বলছি হ্যাঁ তুমি তো মা, তুমি তো ওয়াইফ, তোমাকে তো করতেই হবে। এটা নিয়েই হচ্ছে ফেমিনিস্টদের ডিভিশন অফ লেবারের ক্ষেত্রে এটাই হচ্ছে আপনার মেইন আর্গুমেন্ট বা আইডিয়া। ওকে, এরপরে দেখেন আরেকটা আইডিয়া হচ্ছে বা আরেকটা টপিক হচ্ছে ফেমিনিজমে, যে ফ্যামিলিতে আমরা দেখি একটা আনইকুয়াল পাওয়ার রিলেশনশিপ থাকে। হ্যাঁ, এই আনইকুয়াল পাওয়ার রিলেশনশিপটা মেইনলি হচ্ছে আপনার নিয়ে কথা বলে, যে মানে ইন্টিমেট যে পার্টনার তার যে ভায়োলেন্স গুলো। হ্যাঁ, তো মোস্টলি দেখা যায় বিভিন্ন ক্ষেত্রেই আপনার ফ্যামিলিতে ডোমেস্টিক ভায়োলেন্স হয়, সেটা কিন্তু এই ভায়োলেন্সটা মেজরিটি হচ্ছে আপনার মেলরা ফিমেলদেরকে করছে। হ্যাঁ, এটা ছাড়াও দেখা যায় হচ্ছে বিভিন্ন ধরনের আপনার ডোমেস্টিক ভায়োলেন্স ছাড়াও ইমোশনালিও হচ্ছে অনেক ধরনের টর্চার হয়। দেন হচ্ছে আপনার ম্যারিটাল রেপ, এটাও খুব ইন্টেন্স লেভেলের হয়। এবং দেখেন মানে এই যে আমি বললাম ম্যারিটাল রেপের যে বিষয়টা, এটা কিন্তু খুবই মানে কি বলবো সেন্সিটিভ এবং ক্রুশিয়াল একটা বিষয়। হ্যাঁ, এবং আমাদের আপনার ইউএসএ তে কিন্তু 1990 মেবি 1993 তে প্রথম হচ্ছে ম্যারিটাল রেপ নিয়ে কথা বলা হয়, যে এখানে অনেক ফোর্সড বিষয় আছে এবং এটাতে যেটা হয় ফিমেলরা অনেক সময় হচ্ছে আপনার মানে সেক্সুয়ালি ইন্টিমেশনের বিষয়ে ট্রমাটাইজ থাকে, কেন হচ্ছে যে এটা ইটস হ্যাপেনিং ইন দ্য হাউস। ওকে, সো এই জন্য এরকম একটা বিষয়ও আছে ইনফ্যাক্ট, যে কোনো ওয়াইফ যদি মেন্টাল রেপের কেস নিয়ে হচ্ছে এটা হচ্ছে আপনার সাউথ ক্যারোলাইনাতে, যদি হচ্ছে ম্যারিটাল রেপের কেস নিয়ে রিপোর্ট করতে যায়, তাহলে না তাকে হচ্ছে মানে প্রমাণ নিয়ে যেতে হবে। এবং এই প্রমাণ নিয়ে যেতে হবে, এটার মানে হচ্ছে তাকে হচ্ছে খুব খারাপভাবে ইনজুর্ড হতে হবে, মানে এক্সট্রিম লেভেলের ইনজুর্ড না হলে আপনি অ্যাকচুয়ালি মানে ওই কেসটা প্রপারলি করতে পারবেন না। আর যদি আপনি জাস্ট কেস করেনও, হ্যাঁ আপনি যদি মানে আপনার যদি ওই লেভেলের ইনজুরিটা না থাকে, তাহলে হচ্ছে তারা দেখা যাবে 2 সপ্তাহ হ্যাঁ আহ, ধরে রেখে তারপরে ছেড়ে দিবে, বা ম্যাক্সিমাম হচ্ছে 1 মাস রেখে মানে ইকে ছেড়ে দিবে, যার নামে আপনি অ্যাকিউজ করা হয়েছে যাকে। হ্যাঁ, এন্ড দ্যাটস অল, আর কিছু না। হ্যাঁ, সো এরপরে আসলে যদি আপনি চিন্তা করেন মানে সে তো ট্রমাটাইজ। হ্যাঁ, সো এখন মানে বা হচ্ছে অনেক সময় বলা হচ্ছে যে এই যে এই ভায়োলেন্সটা দেখা যায় যে শুধুমাত্র ম্যারিটাল ভায়োলেন্সটা না, আরো বিভিন্ন ধরনের সমস্যা থাকে, ইনসেস্ট থাকে, তারপরে হচ্ছে আপনার অনেক সময় ফ্যামিলির এবং রিলেটিভের মধ্যেই হচ্ছে সেক্সুয়াল ভায়োলেন্স হয়, বা আপনার সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হয়, ভিক্টিমাইজেশন হয়। হ্যাঁ, এবং আরো একটা জিনিস বলছে যে এখানে আনইকুয়াল রিলেশনশিপের মধ্যে কিন্তু যে অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকে অনেক খারাপ ভাবে মারপিট করা হয়, এটাও কিন্তু আপনার আহ এর মধ্যে পড়ছে, এই আনইকুয়াল পাওয়ার রিলেশনশিপের মধ্যে পড়ছে। যে এবং দেখা যায় যে মারটা দেখা যায় মানে মোস্টলি মেলরা হচ্ছে খুব খারাপ ভাবে পিটায় বাচ্চাদেরকে। সো এই জিনিসগুলোকে ফেমিনিস্ট অ্যাপ্রোচ বলছে যে এগুলো আসে থেকে, বা এই ডমিনেশনটা আসছে থেকে, এবং কেন আমরা ফ্যামিলিতে মানে ইটস নট অ্যাবাউট হচ্ছে আপনি কি অনেক বড় লোক নাকি আপনি গরিব নাকি আপনি মধ্যবিত্ত, ইট ডাজন্ট ম্যাটার, মানে সব ধরনের ফ্যামিলিতে আপনার ডোমেস্টিক ভায়োলেন্স দেখা যাচ্ছে। সো এবং ফেমিনিস্ট অ্যাপ্রোচ বলছে যে এই যে ইকোনমিক্যালি আপনি স্ট্রঙ্গার ফিমেলদের থেকে, আপনি যখন অপরচুনিটি বেশি পাচ্ছেন, আপনার সোসাইটি আপনাকে বলছে যে ইটস ওকে, আপনি তো হচ্ছে মোর পাওয়ারফুল। হ্যাঁ, তখন আপনার মধ্যে ওই ডমিনেন্স দেখানোর একটা বিষয় আসছে, এবং আপনি আহ মানে আপনার মধ্যে একটা ক্রুয়েলিটি, আপনার একটা ভায়োলেন্স করলেও কোনো সমস্যা নেই, এরকম বিষয়গুলো চলে আসে। সিম্পলি চিন্তা করেন যে হচ্ছে যে এই যে একটা আইডিয়া, বা বাংলাদেশে কিন্তু অহরহ এই ঘটনাটা ঘটে যে রেপিস্টের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়।
হ্যাঁ, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট ফ্যামিলি, মানে জাস্ট চিন্তা করেন। হ্যাঁ, এবং একটা রিপোর্টে দেখলাম যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে যে এই মেয়েটা যদি হচ্ছে তারা সংসারটা মানে করে চালাতে পারে, হ্যাঁ, সেটা হচ্ছে খুব ভয়াবহ লেভেলের একটা মানে ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। মানে এবং হচ্ছে যে বাচ্চাগুলো হয়, সেই বাচ্চাগুলো হচ্ছে অনেক ক্ষেত্রে ট্রমাটাইজ হয়, অথবা তারা নিজেরাই বুলি টাইপের হয়, বা তারা কোনো না কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত হয়ে যায়। মানে পয়েন্টটা হচ্ছে যে আপনি এই ট্রমাটা জেনারেশন আফটার জেনারেশন আপনি বহন করছেন বা পাস অন করছেন। হ্যাঁ, জাস্ট বিকজ যে আপনি মানে নিজেকে মোর পাওয়ারফুল বলে মনে করছেন। বাট অ্যাগেইন একটা জিনিস মাথায় রাখবেন, আমরা কিন্তু এভাবে করে চিন্তা করি, সোশিয়োলজি অলওয়েজ এভাবে চিন্তা করে। আপনি এই যে এই যে এই যে ডমিনেন্স গুলো হচ্ছে, এগুলা কিন্তু সোসাইটির দ্বারা স্ট্রাকচার্ড। এবং অ্যাগেইন ফেমিনিস্টরা কিন্তু ক্যাপিটালিস্টদেরকেই বলছে এই জিনিসটা। হ্যাঁ, সোশিওলজিতে ফেমিনিস্ট অ্যাপ্রোচ ইন ফ্যামিলি, ওরা কিন্তু ক্যাপিটালিস্ট সোসাইটিকে দায়ী করেছে এই সবকিছুর জন্য। এটা মাথায় রাখবেন, তারা আলাদা করে ফিমেল বা মেলদের কাউকে কিন্তু কোনো দায়ী করে না। ওকে, সো এখন পয়েন্টটা হচ্ছে, যদি হচ্ছে এই মানে ছেলে আর মেয়ে তাদের মধ্যে এই গন্ডগোলটা না থাকে, তাহলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে ক্যাপিটালিস্ট। দ্যাটস দ্য পয়েন্ট। এটা ছাড়া আর একটা টপিক, ওইটা হচ্ছে অলমোস্ট ডিভিশন অফ লেবারের সাথে কানেক্টেড, যে হচ্ছে কেয়ার গিভিং অ্যাক্টিভিটিস। হ্যাঁ, কেয়ার গিভিং অ্যাক্টিভিটিসটা হচ্ছে মেইনলি যেখানে দেখা যাচ্ছে যে ফ্যামিলির তো সবার দিকে খেয়াল দেওয়া হচ্ছেই, একটা মেয়ে সবার খেয়াল করছে এভরিথিং। এবং মোস্টলি দেখা যায় যে কোনো সময় মেল মেম্বাররা, বাচ্চারা যদি হচ্ছে ইমোশনাল যদি কোনো নিড থাকে বা সাইকোলজিক্যাল ওয়েলবিং নিয়ে, দেখা যায় যে বলা হয় যে ফিমেলই হচ্ছে তাকে কমফোর্ট দিবে, তাকে টেক কেয়ার করবে। হ্যাঁ, এবং একটা ইমোশনাল লেবার দিবে। দেখেন, এর আগে কিন্তু আমি ফিজিক্যাল লেবারের কথা বলেছি, যে আপনার খাবার দাবার তৈরি করে দিতে, আপনাদের আমাদের বাসা টাসা আমাদের মারা সব গুছিয়ে সুন্দর করে ম্যানেজ করছে, এটা হচ্ছে ফিজিক্যাল লেবার। কেয়ার গিভিং অ্যাক্টিভিটিস বলছি ইমোশনাল লেবার। যে ধরে নেন কোনো একটা ফ্যামিলিতে কোনো একটা হলো, একটা দুর্ঘটনা ঘটলো, হ্যাঁ, দেখা যায় যে সোসাইটি এক্সপেক্ট করে যে মা হবে, হ্যাঁ, সেই মাটা হচ্ছে অনেক পেশেন্স থাকবে তার, হ্যাঁ, সে সবাইকে হচ্ছে অনেক মানে ধৈর্যের সাথে হচ্ছে টেক কেয়ার করবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার মানে সবাইকে ওই সাইকোলজিক্যাল যে নিডটা সেটা হচ্ছে পূরণ করার ট্রাই করবে। হ্যাঁ, এবং কোশ্চেনটা তখন ফেমিনিস্টরা বলছে যে বাসায় যে একটা ধরে নেন যে বাচ্চার ফ্যামিলিতে একটা দুর্ঘটনা ঘটে, যে এক্সপেক্ট করা হয় যে মেয়েরা হচ্ছে একটা ইমোশনাল সাপোর্ট হিসেবে কাজ করবে সবার জন্য। হোয়াট অ্যাবাউট হার, মানে হচ্ছে তার তো একটা ইমোশনাল সাপোর্টের দরকার আছে, সে তো কন্টিনিউ সবাইকে কেয়ার করে যাচ্ছে, সে ইমোশনাল লেবার দিচ্ছে। তার ইমোশন নিয়ে কে চিন্তা করছে, বা তার ইমোশনের জন্য তাকে তার ইমোশনাল তার জন্য যে পেশেন্স নিয়ে তাকে কেয়ার করবে, সে কে? তার তার কথা তো আমরা কিছু বলছি না, কারণ হচ্ছে আমরা এক্সপেক্ট করছি সে অনেক ধৈর্য নিয়ে সব ইমোশনালি সবাইকে কি বলবো ইমোশনাল নিড পূরণ করবে। তারও তো কিছু ইমোশন আছে, তারও তো হচ্ছে মানে তারও কষ্ট লাগছে, সেও তো সাফার করছে। তাকে সান্ত্বনা দেওয়া, তাকে কেয়ার করার মানুষটা কি হবে? কারণ মেইন মেম্বারদের কাছ থেকে আমরা কেউ বলবই না, সোসাইটি বলবো, আমরা বলবো। হ্যাঁ, বাচ্চার সাথে তাকে আমরা এক্সপেক্ট করবো না। দেন সেই বাচ্চা কি হয়, তার ইমোশন নিয়ে আমরা কোনো কথা বলছি না। কেয়ার গিভিং এবং এখানে আরো একটা জিনিস আছে যে অনেক সোসাইটি বা আমাদের সোসাইটিও দেখা যায় যে দেখবেন যে একটা মেয়ে ম্যারিড হয়, তার ফ্যামিলিতেও দায়িত্ব আছে,
হাজবেন্ড ফ্যামিলিতেও দায়িত্ব আছে এবং অনেক ভিজুয়াল রয়েছে যেগুলো দেখবেন যে এক্সপেক্ট সমাজ করে যে মেয়েরা হচ্ছে ভিজুয়াল করে সব প্রপারলি পালন করবে বা ওয়াইফ, হ্যাঁ, অনেক পালন করবে, কিন্তু মেয়েদের কাছে এরকম অনেক ভিজুয়াল পালন করার মনে হয় দেখা যায় যে বেশি এখানে থাকে না। সো এখানে অ্যাক্টিভিটির মধ্যে সব কিছু আছে, যে ইমোশনাল লেবারটা তার জন্য কেউ বলে আসলে কোনো কথা বলা হয় যে তাহলে হচ্ছে ফ্যামিলির যে মেয়েরা তাদের ইমোশনাল লেবার নিয়ে কথা বলা হবে, তার ইমোশনাল কেয়ার করবে। হ্যাঁ, এরকম কোনো ন্যারেটিভ নেই। হ্যাঁ, এবং আদার দিস হচ্ছে যে তার যে বিভিন্ন রিচুয়াল, বিভিন্ন হচ্ছে কালচার, বিভিন্ন অ্যাক্টিভিটিস, ফেস্টিভ্যাল সবখানে দেখা যায় যে ফিমেলদেরকে এক্সপেক্ট করা যায় যে ম্যানুয়াল কাজও করবে, হ্যাঁ, বা হচ্ছে আপনার বিভিন্ন রিচুয়ালে এক্সপেক্ট করা হয় যে সে বিভিন্ন রোল প্লে করবে। হ্যাঁ, আদার যদি এটা না হয় তাহলে হচ্ছে একটা ডিসরেসপেক্টফুল বা একটা বিভিন্ন ধরনের কথাবার্তা বলা এই সব কিছু আসলে ফেস করতে হচ্ছে। হ্যাঁ, তো এখন পয়েন্টটা হচ্ছে একটা মেয়ে তাহলে কত কিছু একসঙ্গে করছে বা কত কিছু একসঙ্গে করবে এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইজিলি ক্লিয়ার। সো মেইনলি হচ্ছে কেয়ার মাথায় রাখবেন ইমোশনাল লেবারের ক্ষেত্রে আমরা মেয়েদের বাসায় যেই আনপেইড ফিজিক্যাল লেবার বাড়ছে সেটা নিয়ে কথা বলছি। আনইকুয়াল পাওয়ার রিলেশনশিপটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের যে ফিজিক্যাল ভায়োলেন্স গুলো হচ্ছে সেগুলো নিয়ে কথা হচ্ছে। আর কেয়ার গিভিং অ্যাক্টিভিটিতে মেইনলি আমরা ইমোশনাল লেবারটার কথা বলছি। তিনটা জিনিস কোশ্চেন থাকলে পরে সবাই বুঝে গিয়েছে। ওয়াও, কারো কোনো কোশ্চেন নেই? নো ম্যাম। আচ্ছা, আমি তাহলে হচ্ছে আপনাদেরকে একটা, যদিও এটা আমি আপনাদেরকে শেয়ার করে দিব আপনাদের গুগল ক্লাসরুম। আমি হচ্ছে আপনাদেরকে একটা দেখেন, একটা বাংলাদেশের একটা রিপোর্ট একটা এখানে দেখেন যে এটা হচ্ছে আপনার এই রিপোর্টটা আসলে 2024-এ ডেইলি স্টারে প্রেজেন্ট করেছে। এটা মেনলি হচ্ছে যে আপনার 2021-22-এর সময় হচ্ছে ইটা করা হয়েছিল, রিসার্চটা করা হয়েছিল, দেন আপনার বের হতে 2024 লেগেছিল। তো এখানে বলছে যে বাংলাদেশের যে মেয়েরা তারা ছেলেদের থেকে 7 টাইমস 7 গুণ বেশি আনপেইড হাউসহোল্ড এবং কেয়ার গিভিং ওয়ার্ক করতে থাকে। হ্যাঁ, হাউসহোল্ড এখানে আলাদা আলাদা করে আপনার এটা কি করে দিয়েছে, এক্সপ্লেইন করছে। হ্যাঁ, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের যে জিডিপি সেখানে এই যে মেয়েদের আনপেইড ওয়ার্ক সেটার পার্সেন্টেজ হচ্ছে, মানে আনপেইড ওয়ার্কের কন্ট্রিবিউশনের পার্সেন্টেজ হচ্ছে 14.8%। ইটস হিউজ। ঠিক আছে, মানে হচ্ছে যে এই যে ছেলেরা যে কাজ করছে, হ্যাঁ, এই মেইনরা বা হচ্ছে ধরে নেন যে বাসায় যদি আদার্স আর্নিং মেম্বাররা থাকে, তারা অ্যাকচুয়ালি এই যে তারা যে কাজটা বা যে পরিমাণ ইফোর্ট তাদের কাজের মধ্যে দিতে পারছে, এইটা দিতে পারছে এই কারণে কেননা তাদের বাসায় হচ্ছে কোনো ওম্যান আনপেইড লেবার করছে, মানে তাদের সব কাজবাজ করে দিচ্ছে। এই জন্য এত ঠান্ডা মাথায় এত সুন্দর মতো অনেক ডিসিশন সে মেক করতে পারে, অনেক কাজবাজ করতে পারছে। এবং সেটার উপর বেস করে যখন হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট কন্ট্রিবিউশন দেখানো হচ্ছে, তখন দেখানো হচ্ছে অলমোস্ট মানে অ্যাপ্রক্সিমেটলি 15%
পার্সেন্ট কন্ট্রিবিউশন এই আনপেইড থেকে আসছে, আনপেইড হাউস হোল্ড ওয়ার্ক থেকে আসছে। ওকে, এবং হাউস হোল্ড ওয়ার্কে মেয়েদের এবং ছেলেদের যে টাইম, স্পেন্ডিং টাইম, এটা কিন্তু মানে গ্যাপটাও খুব সিগনিফিকেন্টলি বেশি, যে ছেলেরা অ্যাকচুয়ালি কতটুকু দিচ্ছে আপনার, স্পেন্ড করছে টাইম তাদের লাইফে, মানে যে এই যে প্রতিদিনের যে টাইমটা সেটা কতটুকু দিচ্ছে আর মেয়েরা কতটুকু দিচ্ছে। এবং দেখেন একটা দেওয়া হয়েছে যে শেয়ার অফ ডেইলি আনপেইড লেবার, মেয়েরা প্রতিদিন, এটা হচ্ছে প্রতিদিন স্পেন্ডিং টাইম, মেয়েদের হচ্ছে তাদের সারা দিনের 24.5% লেবার কিন্তু যাচ্ছে হচ্ছে প্রতিদিন আনপেইড লেবার তারা করছে অন অ্যান এভারেজ। হ্যাঁ, আর মেন হচ্ছে অনলি 3.3%। সো এই যে এটার ফলে আসলে মানে আমরা আসলে এই জিনিসটা যে অ্যাকনলেজ করি না, এইটা নিয়ে কিন্তু আপনার ফেমিনিস্ট থিওরি কথা বলেছে, যে আমাদের ন্যাশনাল মানে আমাদের বাংলাদেশে মানে একটা দেশের হচ্ছে মানে ইকোনমিতেই হচ্ছে আনপেইড লেবারটা একটা রোল প্লে করছে, একটা পার্সেন্টেজ দিচ্ছে, বাট স্টিল হচ্ছে আমরা এটাকে করবো না, অ্যাকনলেজ করবো না। এবং এই অ্যাকনলেজ করে ফেললেই হচ্ছে ক্যাপিটালিস্টদের লস হবে, কেননা কোনো না কোনো ভাবে তখন এই ক্যাপিটালিস্টদের প্রফিট থেকেই টাকাটা টান দেওয়া হবে, কেননা গভর্নমেন্ট কোত্থেকে টাকা পাবে, গভর্নমেন্ট হচ্ছে পলিসি তৈরি করবে, ওখান থেকে দেখা যাবে যে যে আপনি তো এত পরিমাণ প্রফিট পাচ্ছেন, সেই প্রফিট থেকে হচ্ছে দেন, কেননা আপনার এখানে জব করার জন্যই তো তাকে হচ্ছে বেশি এই কাজ, মানে বাসায় হচ্ছে সে মানে একটা ছেলে কোনো কন্ট্রিবিউশন দিতে পারছে না, কেননা আপনি চাকরিতে প্রেশার দিচ্ছেন বেশি। হ্যাঁ, সো আপনার প্রফিট থেকে একে টাকা দিতে হবে, এটা হচ্ছে সমস্যা। কোশ্চেন থাকলে করেন, বা এই জিনিসটা বুঝতে পারছেন কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনাদের বইয়ের মধ্যেও যদি সুন্দর মতন দেয়া আছে এই জিনিসগুলো। কোনো কোশ্চেন আছে? ওকে, ভেরি গুড। কোশ্চেন না থাকেই ভালো। আচ্ছা, যদি এই পর্যন্ত বুঝেননি অথবা কোশ্চেন কোনো থাকলে করতে পারেন, আদারওয়াইজ হচ্ছে যে আমি আপনাদের অ্যাটেন্ডেন্সে নিয়ে নেব। আচ্ছা, ওকে, তাহলে অ্যাটেন্ডেন্স আমরা এইটুকুই পড়বো, আর আমাদের একটা থিওরি বাকি থাকবে। হ্যাঁ, ওইটা হচ্ছে লাইক 10 মিনিট মানে কুচকা একটা থিওরি, ওটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে শেষ করব। আপনাদের হচ্ছে যে নেক্সট ক্লাসে 40 মিনিট কিন্তু এক্সাম হবে। ম্যাম একটা কোশ্চেন ছিল। শিওর, বলেন। ম্যাম আমাদের নেক্সট ক্লাস শনিবার। জি, শনিবার মোস্ট প্রবাবলি যতটুকু জানতে পারছি জামাতের সমাবেশ ওর সামথিং কিছু একটা আছে ঢাকাতে। তো আমাদের মনে হয় ভার্সিটি অনলাইনে ক্লাস হবে, সেক্ষেত্রে কি আমাদের তো এক্সাম মনে হয় হবে শনিবার, যদি অনলাইনে ও যায়। ও আচ্ছা, যদি তাহলে তাহলে যদি অনলাইনে যায় তখন হচ্ছে আমাকে তো ওই ইসে, আমি আসলে জানি না অনলাইনে যাবে কিনা। আজকেই তো হচ্ছে অনেক করছিল যে অনলাইনে কি কোনো কোনো ফ্যাকাল্টি নিয়েছে, কোনো কোনো ফ্যাকাল্টি নেয়নি, এন্ড এভরিথিং এটা নিয়ে হচ্ছে মানে কথাবার্তা হয়েছে। হোয়াটএভার, যদি হচ্ছে জামাতের থাকে শনিবারে, হ্যাঁ তখন হচ্ছে অনলাইনে, তখন হয়তো বা আপনাদের রিভিউ ক্লাস নিয়ে নিব, দেন বৃহস্পতিবারে আপনাদের নিব, কি বলে, এই যে কুইজ। কুইজটা নিব। ইয়েস। ওকে। হ্যাঁ, বাট মানে কোনো না কাজ তো করাই লাগবে, কিছু না কিছু, কোনো না কোনো ওয়েতে কিছু না কিছু করা লাগবে। এটা আর দেখা যাক, কালকে আমাদের তো জানিয়ে দিবে, আগামী কালকের মধ্যেই জানিয়ে দিবে যদি ইউনিভার্সিটিতে ক্লাস না হয়, ইন দ্যাট কেস মানে ওই অনুসারে সবকিছু হবে। ওকে, ঠিক আছে।
টই, Present, ma'am. সুমাইয়া সোলেমান, প্রেজেন্ট মিস। রিবা, Present, ma'am. সুফি, Present, ma'am. আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মামুন, for some reason আমি দেখতে পাচ্ছি না। হাত তুললেও আমি দেখতে পাবো কিন্তু। আচ্ছা, আব্দুল্লাহ আল মামুনকে দেখতে পেলাম না। শিহাব মাহমুদ অমিয়, Present, ma'am. চৌধুরী নূর ই নুসরাত, আচ্ছা নুসরাত নূর চৌধুরী, আচ্ছা ওকে। মুমতাহিনা রহমান, মুমতাহিনা, Present, ma'am. মন্টি, Present, ma'am. নাবিল মাহমুদ, নাবিল মাহমুদ,